ট্রেন ঝাঁকি খেতে খেতে এগিয়ে চলেছে, জানালার বাইরে ছুটে যাচ্ছে প্রকৃতি। তুরফা এক দৃষ্টিতে সেই প্রাকৃতের দিকে তাকিয়ে আছে। অজান্তে চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়েছে। জীবন সত্যি ভীষণ বিস্ময়কর। পথে পথে এমন সব সত্য উচ্চারিত হয় যেগুলো একসময় কল্পনাতেও আসে না। কখনো মানুষ চলে যাওয়ার পরই বোঝা যায় সে কত দায় বয়ে নিয়ে গেছে। সব সর্বশেষে আফসোস, শেষে বোঝা যায় সব কিছুই শুধু অপেক্ষা রয়ে যায় কোনো সময় মতো দেরিতে সত্য দেখায়। বাড়িতে গুমোট মুখে ফিরল রাতের অন্ধকারে। মাথাটা বেশ ভারী লাগছে। অল্প খেয়ে নিল। রাতে আর কোনো কথা বললেন না সানজানা। তার শরীরও এখন বেশ অসুস্থতার মধ্যে আছে। তুরফা তখন নিজের ঘরে, সঙ্গে টুনা। পাশের ঘরে মা ও তানহা ঘুমাচ্ছে। রাত কয়টা বাজে সে জানে না। নিঃশব্দে আলমারি খুলল। বাবার দেওয়া সে ব্যাগ বের করে আনলো। স্বর্ণপর্ণে বারান্দায় গেল। আজকে চেয়ারে বসলো না, মেঝেতেই বসলো। দেয়ালের পাশে পিঠ ঠেকিয়ে ব্যাগ খুললো। ভেতরে আরও একটি ব্যাগ যার মধ্যে কাপড় ছিল, সেগুলো খুললো না তুরফা। এরপর দুটো লাইট পেল, একটি সাদা অন্যটি নীল রঙের। সাদা লাইফের বিভিন্ন কাগজপত্র যা সে পুরোপুরি বুঝতে পারছিল না। মনে হলো দলিলের কাগজপত্র। নীল ফাইলও অনেক কাগজের ভরা, তবে ভাঁজ করা। সে প্রথমে সাদা ফাইলটি খুলে নিল। পড়তে লাগলো। আমার 3 কন্যা। বড় মেয়ে তুরফা আমার সবচেয়ে বুঝদার সন্তান। তাই তাকেই বলছি। আমজিদি এটা আমার 3 মেয়েকেই উদ্দেশ্য করে, কিন্তু বাকি দুজনও এখানে ছোট। জীবনের কিছু ভারী সত্য বোঝার মতো সময় ওদের সময় আসেনি। তাই ভাবলাম তুই আগে পড়বি, তুই বুঝবি, আর সময় হলে তাদেরও বুঝিয়ে দিবি। আমার জীবনের পতনটা একদিনে শুরু হয়নি আম্মু। অধঃপতন শুরুটা হয়েছিল যেই দিন আমার মা মারা গেলেন। সেই দিন আমার ভেতরে একটা বড় অংশ মারা গেলেন। পৃথিবীটা তখন একই ছিল, একই আকাশ, এই একই বাড়ি, একই মানুষ। তবুও সব কিছুই কেমন অচেনা হয়ে গেল। ঘরে মানুষ ছিল, কিন্তু ঘরটা আর ঘর লাগতো না। অবাক হয়ে যেতাম। এরপর শুরু হলো জীবনের আরেক বাস্তবতা। সমাজের কঠিন মুখ, মানুষের আচরণ, আর নতুন মানুষের আগমন। সব মিলিয়ে আমার ভেতরে পৃথিবীটা আরও ভেঙে পড়তে লাগলো। বাইরে থেকে কেউ বুঝতো না, কিন্তু ভেতরে ভেতরে আমি প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছিলাম। মানুষ ভাবে সবচেয়ে বড় লড়াইটা বাইরের পৃথিবীর সঙ্গে, কিন্তু আসল সত্যটা হলো দুনিয়ার সবচেয়ে বড় লড়াই হয় নিজের সঙ্গে, নফসের সঙ্গে। আমি সেই লড়াইয়ের হারতে শুরু করেছিলাম। বিরহে একটা বিষ আছে আম্মু, যে একবারও সেই বিষে ডুবে যায় সে আর আগের মতো থাকে না। মানুষের ভেতরে প্রসন্নতা, আলোকটা ধীরে ধীরে নিভে যেতে থাকে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এক সময় মনে হতো তোমার ভেতরে এক শূন্যতা মরুভূমি তৈরি হয়েছিল, যেখানে না কোনো ছায়া আসে, না তেষ্টা মেটানোর এক ফোঁটা পানি। চারদিকে শুধু শুষ্কতা আর নিঃসঙ্গতা। জীবনের ভঙ্গু সময়ে এসে সেই শূন্যতার মধ্যে আরেক দফা আমার ভেতরে অসুখ অসুখটা আমাকে গ্রাস করতে শুরু করলো। আমার মানসিক ব্যাধি, যেটা অনেকেই বুঝতে পারেনি, আমিও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। কখনো কখনো বুঝতাম আমি ভুল করেছি, তবুও নিজেকে থামাতে পারতাম না। মনে হতো আমার ভেতরে আরেকটা মানুষ বাস করে, যে আমাকে নিজের মতো করে চালায়। তাকে বাধা দেওয়ার সক্ষমতা আমার নেই। এই লড়াইটা খুব ক্লান্তিকর ছিল আম্মু। এই ক্লান্তিকর যে একসময় বেঁচে থাকা তাই বোঝা মনে হতো, মৃত্যুকে মধুর মনে হতো। চেষ্টা করেও তাকে কাছে পাইনি। তারপর সেই ভরাত্মক নিষ্প্রাণ জীবনের সঙ্গে সঙ্গী হলো। তার সঙ্গে পথ চলা শুরু হলো। পথের ধারে একে 3টে মাকে পেলাম। এক মাকে হারিয়ে কিন্তু আমার আমার জীবনের বৈশিষ্ট্য আবারও সব তছনছ করে দিল। তারপর শরীরে রোগ বাসা ধরল।
প্রথমে ছোট ছোট সমস্যা, তারপর বড় অসুখ। শরীরে যখন দুর্বল দুর্বল হয় তখন মানুষ নিজের ভাঙচুরের জীবনটাও আরও স্পষ্ট দেখতে পায়। তখন বুঝতে পারে কোথায় কোথায় সে ভুল করেছে। আমার আম্মু তুরফা, তোদের সঙ্গে আমি অনেক অন্যায় করেছি। একজন বাবা হিসেবে তোদের তোদের যে নিরাপত্তা দেওয়ার কথা ছিল, সেই নিরাপত্তার বদলে আমি তোদের কষ্টই বেশি দিয়েছি। তোদের শৈশবটা আমি যেমন হওয়ার কথা ছিল তেমন করে দিতে পারিনি। আর আমার প্রিয়তমা স্ত্রী মেহেরুন নেছা, সে আমার জীবনের সবচেয়ে সৌর্যশীল মানুষ ছিল। আমি যত ভুল করেছি, যত অবহেলা করেছি, সে তবুও নীরবে সব সহ্য করেছে, আমাকে আগলে রাখতে চেয়েছে। কিন্তু আমি পারিনি, ব্যর্থ হয়েছিলাম ভীষণভাবে। আজ ভাবি হয়তো মৃত্যুর আগেও আমি তার কাছে ঠিক মতো ক্ষমা চাওয়ার সুযোগ পাবো না। এই আফসোসটা বোধহয় আমার সঙ্গেই কবরে যাবে। আমার অন্যায়ের ক্ষমা নেই আম্মু, তবুও আল্লাহ আমাকে এমন তিনটা মেয়ে দিয়েছে যারা আমার সব ত্রুটি জেনেও আমাকে বুকে আগলে নিয়েছে। তোদের এই মমতা একজন পাপী বাবার জন্য এর চেয়েও বড় দান আর কিছুই হতে পারে না। আমি হয়তো বেশি দিন বাঁচব না। আমার নিঃসজ্জতা এবং নামধারী আপনজনেরা আমাকে বাঁচতে দেবে না। এটা আমি অনেক আগেই বুঝে গেছি। মানুষ যখন স্বার্থের কাছে অন্ধ হয়ে যায় তখন রক্তের সম্পর্কও তাদের আঁকড়ে আটকাতে পারে না। তাই যদি কোনোদিন হঠাৎ শুনিস আমি আর নেই, কষ্ট পাবি না কেমন? তুরফা মা, আমার সঙ্গে একটা ফাইল রেখে গেলাম। সেখানে আমার বাবা এবং আমার যাবতীয় সম্পদের পরিমাণ, কাগজপত্র, জমি জমা, হিসাব সব লেখা আছে। আইন অনুযায়ী সব কিছুর মালিক আমার উত্তরাধিকারীরা তোরা তিন বোন। আমি খুব বড় কিছু দিয়ে যেতে পারতাম না, তবুও একজন ব্যর্থ বাবার শেষ দায়িত্ব হিসেবে এইটুকু রেখে গেলাম। আর একটা কথা মনে রাখিস, এই পৃথিবীতে শেষ পর্যন্ত মানুষকে মানুষ বানিয়ে রাখে তার আপনজনেরা। তোরা তিন বোন যে কখনো একে অপরকে ছেড়ে যাস না। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, তোরা যেন অন্তত একে অপরকে না হারাস। আল্লাহ তোদের হেফাজত করুস। আর যদি কখনো মনে হয় তোদের বাবা খারাপ মানুষ ছিল, তখন এইটুকু মনে রাখিস, সে সে শেষ পর্যন্ত তোদের খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। ইতি তোদের অপরাধী বাবা। রাশেদ মাহমুদ তুরফার বুকে হাত চেপে ধরল অনেকক্ষণ, আর্তনাদভাবে খুব আস্তে বলল, বাবা। আমার বাবা অনেকক্ষণ ধরে বাকি সব কিছু দেখলো। মুহূর্তে কিছু প্রচণ্ড বিস্ময়কর এবং যন্ত্রণাকর, সব শেষে সব কিছুই গুছিয়ে নিল, নিজেকেও ধতস্থ করে নিল। ক্রুদ্ধ হয়ে বিড়বিড় করে বলল, যাদের জন্য পরিবারটা ধ্বংস সবশেষে পরিণত হয়েছে, তাদের জীবন জাহান্নাম বানিয়ে ফেলবো বাবা। রাতের গভীরতা পেরিয়ে সকাল হলো। তুরফা দেরিতে ঘুমিয়েও ঠিক সময়ে উঠল, সমস্ত কাজ নিজে করে নিল। সানজানা রাতে হঠাৎ আবারও জ্বর এলো। সকালেও উঠতে চাইলেও শরীর সায় দিচ্ছে না। তুরফা খেয়াল রেখে খাবার নিয়ে খেলো। বিছানার পাশে দাঁড়িয়ে মুখ তুলল খাবার। সানজানা নিরস কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই খেয়েছিস? তোমাকে খাইয়ে খাবো। তুরফা উত্তর জানা ছিল, তাই তিনি তুরফার মুখে খাবার তুলে দিলেন। তুরফা বিনা বাক্যে খেলো। কিছুক্ষণ পর সানজানা প্রশ্ন করলেন, ও বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ। কেমন দেখলি সব? ঠিকঠাক আছে, ভেতরে যায়নি? কারো সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, খসনুন ফুপুর সঙ্গে। কি বলেছে? কথা শোনাচ্ছিল ওদের ভাষায়। তুই কি তর্ক করেছিস? উত্তর দিয়ে শুধু। তুরফা এরপর জিজ্ঞেস করলো, ওখানে স্কুল আছে নাকি? দাদুকে দেখছিলাম, পিছনের দিকে অনেক বাচ্চা। সানজানা বললেন, আশ্রম ওটা, তোর দাদি করেছিলেন, এখনো আছে। কিছুক্ষণ নীরবতার পরে সানজানা বললেন, তোর ওই বাড়ির লোকজনের সঙ্গে মুখ লাগানোর দরকার নেই মা,
ওরা ভদ্রভাবে কথা বলতে জানে না, কথায় কথায় মানুষকে অপমান করতে পারে। তুই শুধু নিজের সম্মান ধরে রাখিস। আমি তর্ক করিনি আম্মু, শুধু উত্তর দিয়েছি। উত্তর দিলেও লাভ নেই। যে মানুষ শুনতে চায় না তার কাছে কথা বলার মানে নিজেরই কষ্ট বাড়ানো। আমি জানি, তাই তো বেশি কিছু বলিনি। কিন্তু কিছু না বললেও অন্যায় থেকে যায়। শানজানা ভ্রু কুঁচকে তাকালেন। কি অন্যায়? তুরপা ধীরে বলল, ওই বাড়ির জমিজমা সব আমাদের, আমাদের পূর্বপুরুষের ঝরানো সম্পদ। অথচ আমরা অভাবে দিন কাটাচ্ছি, আর অন্যরা নিশ্চিন্তে জীবন গড়ছে। এটা কি ন্যায্য? শানজানা দীর্ঘশ্বাস ফেললেন। ন্যায্য অন্যায় সবসময় মানুষের হাতে থাকে না মা। তুরফা মাথা নাড়ালো। কারো হাতে থাকে না আম্মু, নিজেকে গড়ে নিতে হয়। ঝগড়া করতে চাই না, কিন্তু আমাদের অধিকারও তো অস্বীকার করা যায় না। অধিকার আছে, কিন্তু যদি সম্মান হারায়, সেই অধিকার দিয়ে কি হবে? সম্মান হারানোর মতো কিছু করিনি আম্মু, শুধু বোঝাতে চেয়েছি আমরা কারো দয়া চাই না, শুধু যা আমাদের তাই চাইছি। তুই বুঝছিস না, ক্ষমতা যার হাতে থাকে কথা বলার সাহসও তারই বেশি থাকে। ওদের নিকৃষ্ট কুটনামি, অসভ্যতা, আড়াল রূপ সব জানিস না? ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। তুরপা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হয়তো সব জানি না, কিন্তু বুঝি প্রভয় পেতে পেতে মানুষ নিজে অধিকার ভুলে যায়। শানজানা বললেন, বড় কথা শিখেছিস। বড় না, বাস্তব কথা। তুমি বলছো ওরা শক্তিশালী, ঠিক আছে, কিন্তু তাই কি আমরা চুপ করে থাকবো? যা আমাদের সেটা অন্যরা ভোগ করছে। ব্যাপারটা সহজ নয়। আমি সহজ ভাবছি না, খুব কঠিনভাবে ভাবছি, তাই এতদিন কিছু বলিনি। একটাই কথা, আম্মু, যদি আমরা নিজেরাই বিশ্বাস না করি যে অধিকার আছে, কেউ এসে দেবে না। শানজানা অতিষ্ঠ হয়ে পড়লেন। অধিক অধিকার থাকলে সব পাওয়া যায় না, জানি, তাই তো লড়তে হবে। লড়াই মানেই শুধু শক্তি না, কূটবুদ্ধিও লাগে। আমার জ্ঞানে তোকে যেতে দিতে পারি না। আমাদের শক্তি কম, বুদ্ধিও কম। ভাবতে ভাবতে আমরা এত দূর সরে গিয়েছি। তুই কি বসতে বলতে চাস আমি ভয়ে চুপ? না, আমি ভয় না, ক্লান্ত হয়ে চুপ। তুরফা আবার বলল, তুমি কত সহ্য করেছো, তাই চাওয়া আমার আগুনের নাই দি, কিন্তু আগুনের ভয় পেয়ে যদি ঘর ছেড়ে দেই, তাহলে আগুন জিতে যায়। মানুষ বাইরে খারাপ, তার থেকেও ভেতরে বেশি খারাপ, ভয়ঙ্কর হয়তো, কিন্তু অন্য জানেও। যদি চুপ থাকি আমরা অংশ হয়ে যাই। তুই জেদি হয়ে যাচ্ছিস, যেদিন আম্মু বাধ্য হচ্ছি, বাধ্যতা তাকে বলছি। সানজানার শেষ কথা জানালেন, ওই বাড়িতে আর যাবি না। যদি আমার অবদ্ধ হোস তবে আপত্তি নেই। তুরপা থমকে দাঁড়ায়, কিছুক্ষণ চুপ, তারপর ফুঁপিয়ে উঠল, আমার শরীর আর সয় না আম্মু, এই দৌড়াদৌড়ি চিন্তা আর পারছি না। সত্যি কিছুই ভালো লাগে না। তুই এত ভেঙে পড়িস কেন? তানহার সামনে কলেজ ভর্তি, বই, পড়াশোনার খরচ, টুনাকেও পড়তে হবে। আমার এইচএসসি যেভাবে গেছে, অন্তত তারা যে সেভাবে না যায়। তুমি অসুস্থ, মেয়েটা মন মানসিকতা খারাপ, সব দেখলে আমি ভেঙে পড়ি। আমাদের হাতে যত টাকা আছে কতদিন চলবে? সাজ্জাদ ভাইয়ের টাকা কি চলবে? সানজানা কিছু বলতে পারলেন না। তুরফার কণ্ঠ ভেঙে পড়ল, এভাবে হবে না আম্মু। বাবা বাবা ব্যাংকে সব কিছুই আমাদের দিয়ে গেছে। তুই যা ভালো মনে করিস কর, আমি বাধা হব না, কিন্তু ওই বাড়িতে এখন যাস না। অন্তত অনার্স শেষ কর, তারপর। নৈত্য শব্দ হয়ে রইল কিছুক্ষণ। এরপর তুরফা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তুরফা উঠে দাঁড়ালো, তৎক্ষণাৎ মায়ের গালে হাত পড়ল। তুরফা তরাক হয়ে উঠলেন, তোমার গায়ে এখনো এত জ্বর? আমি হুদায় এত পেঁচাল পারলাম। সানজানা হাসলেন, কি যে বলছিস না, ওই রকমই হয়। দেখি সর, কি করলি?
দেখি তুরফা বলল, শুয়ে থাকো, আমি করছি। তোমাকে ডাক্তার দেখাতে হবে। খালি ডাক্তার ডাক্তার করিস। জ্বর সবাই একটু আধটু হয়। তুরফাও ভ্রু কুঁচকে তাকালো, কিছু বলল না। সময় অনেকটাই কেটে গেছে। তানহার প্র্যাকটিক্যাল পরীক্ষার শেষের দিকে। শুধু একটা বাকি, সানজানা অসুস্থতা এবার বেশ গুরুতর। কয়েকদিন আগে জ্বর কিছুটা কমে গিয়েছিল, কিন্তু আবার ফিরে এসেছে। নিজের উপর নজর দেয়নি। মেয়েটা একবারও ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছে, কিন্তু ভাইরাস জ্বরের আশঙ্কা দেখিয়ে তিনি উড়িয়ে দিয়েছেন। এবার জ্বরের তীব্রতা এত যে সানজানা বিছানা থেকে উঠতে পারছেন না। বড় কষ্টে তাকে উঠিয়ে মেডিসিন ডাক্তার দেখানো হলো। ঔষধ দিয়েছে। শারীরিক অবস্থার সঙ্গে সঙ্গে বোধশক্তিও কমে গেছে। সারাক্ষণ ঘুমাচ্ছে, রাতে জ্বর, সকালে ঠান্ডা লাগা, এভাবেই চলতে থাকে। তেমন কিছু খাচ্ছেও না। আজ তানহা শেষ প্র্যাকটিক্যাল। সানজানা কোনো রকম চোখ খুললেন। মাথাটা ভারী, শরীর উঠতে চায় না, তবুও জোর খাটিয়ে উঠে পড়লেন। কতদিন ধরে বিছানায় শুয়ে আছেন? ওষুধ খেয়ে নিশ্চয় ভালো হবেন। যত বেশি শুয়ে থাকবে শরীর ততই জ্বর হয়ে আসবে, এই ভেবে উঠলেন। চোখ মুখে পানি দিতেই ঘুমের ভাব কমে যাবে। ডগায় দুলে দুলে বাথরুমে চৌকাঠে পৌঁছাতেই পা হেঁচকা খেয়ে উল্টো পড়লেন। তানহা পড়ছিল। তুরফা গভীর ঘুম থেকে তরকা করে উঠে বসলো। তানহা দৌড়ে এসে আম্মু বলে চিৎকার করে উঠল। তুরফা সব কিছুই ছেড়ে ছুটল। হাসপাতালের ফ্লোরে তুরফা ফুঁসে উঠল, আমরা যে কতটা রহমতে আছি সেটা হাসপাতালে গেলে বোঝা যায়। মানুষের আহাজারি কষ্ট, অসহায় সব কিছুই তার শ্বাস আটকে দিচ্ছে। শ্বাস কষে মায়ের কষ্টে ঢুকতেই সানজানা শুয়ে ছিলেন, হাতে স্যালাইন, মাথা ও পায়ে ব্যান্ডেজ, চোখ আধখোলা, শরীরের নিস্তেজ। ইন্টার্নস ডাক্তার যখন রাউন্ড করছিলেন, তুরফা তাকে জিজ্ঞেস করলো, আম্মু কেমন আছেন? সানজানা ভগ্ন কণ্ঠে বললেন, মা তুরফা। ইন্টার্নস ডক্টর বললেন, বিশ্রামের প্রয়োজন ওনার, প্রেশার লো, আমাদের আরও আগে হাসপাতালে ভর্তি করানো উচিত ছিল। তুরফা লজ্জা পেয়ে মাথা নত করলো। ডক্টর সানজানা দিকে তাকিয়ে বললেন, এই অবস্থায় কাজ করতে চাচ্ছিলেন কেন মা? সানজানা অনেকক্ষণ তাকিয়েছিলেন। ডাক্তার বললেন, আপনি রেস্ট করুন মা, চাপ নেবেন না, রিল্যাক্স করুন। পাশে তুনাকে কাঁদতে দেখে ডাক্তার হেসে বললেন, এত সুন্দর পরী কাঁদে কেন? মায়ের কিচ্ছু হয়নি, একটুখানি লেগেছে। মা যে দুষ্টামি করে হাতে পায়ে লাগিয়েছে, তুমি বকা দিতে পারোনি। তুনা দুপাশে মাথা নাড়ালো। ডাক্তার ওর মাথায় হাত বুলিয়ে অন্য রোগীদের দেখতে চলে গেলেন। ডক্টর যেতেই তুরফার মুখ তুলে তাকালো। ডাক্তার যখন মাকে মা বলে সম্বোধন করলেন, সেটা বেশ ভালো লাগলো। তানহা পরীক্ষা শেষ হয়েছে। সে স্কুল থেকে সরাসরি হাসপাতালে এলো। মাকে দেখে জিজ্ঞেস করলো, কি অবস্থা? ডাক্তার কি বলল? মেয়েটার ভেতরে ভেতরে টেনশন করে, এরপর নিজেকে সুস্থ করে তোলে। তুরফা আশ্বাস দিয়ে বলল, কাল পরশুর মধ্যেই বাড়ি ফিরবো। তুই বাড়িটা সামলাস, হোটেল থেকে খাস, দুদিন বাড়ি সবসময় লাগিয়ে রাখবি, কেমন? তানহা মাথা নাড়ালো। যাওয়ার সময় তুরফা তানহার সঙ্গে তুনাকেও দিল। খারাপ খাবার, নাস্তা, পানি সব বুঝিয়ে পাঠিয়ে দিল। নিজের কিছু খেয়ে তুরফা আম্মুর কক্ষে গেল। বেডের পাশে একটি ছেলে দাঁড়িয়েছিল। তুরফা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আপনি কে? অচেনা ব্যক্তি শান্তভাবে বলল, আমি জি, আমার আম্মু এখানে দেখতে এসেছিলাম মামিকে। চিনেননি আমাকে? আপনার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। ছেলেটা হাসলো। ভুল বললেন, দ্বিতীয় সাক্ষাৎ। রাশেদ মামার মৃত্যুর দিনে প্রথমবার দেখা হয়েছে। তুরফা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল, মামা মামি সম্বন্ধ ধরছেন। আপনি খসনুন ফুপুর ছেলে নাকি অন্য কেউ? বলা যায় তাই? বলা যায় মানে?
স্পষ্ট করুন। সেই দিন ওই বাড়িতে গিয়ে ফুপুর ছেলেকে দেখেছিলাম, কিন্তু আপনি নন। ছেলেটার চোখে চোখ রাখলো। যার সঙ্গে দেখা হয়েছে ওর ফুপুক, ছোট ভাই। আমি পূর্ব পূর্ব পাওয়ারি। নামটা বেশ ভাবছিল। মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়ল বাবার মৃত্যুর খবর দিয়ে যে ব্যক্তিটি ছিল সেই নামই। তুর্ফ কাঠখোলা গলায় বলল, এখানে কেন এসেছেন? পূর্ব ক্ষীণ হাসল। আপনার স্মৃতিশক্তি বেশ দুর্বল। বললাম তো, মামিকে দেখতে এসেছি। তুরফা জিজ্ঞেস করলো, জানলেন কিভাবে? পূর্ব আশেপাশে তাকালো। কোনো কিছুই চুপ থাকে না। তুরফা ভ্রু কুঁচকে উঠল। অনেকক্ষণ পর বলল, আপনি আমাদের উপর নজরদারি করছেন, ফলো করছেন? পূর্ব হেসে উঠল। তুরফা বলল, হেয়ালি করছেন কেন? স্পষ্ট কথা বলছেন না কেন? পূর্ব বলল, আমার স্বভাব এমনই। তুরফা ইচ্ছে হলো লাথি মেরেই উঠিয়ে দিতে। এমন মানুষের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। পাংশুটের মুখে বলল, দেখেছেন, এবার যেতে পারবেন। পূর্ব বলল, এমন আন্তরিকতা কেন? মেহমান এসেছে অথচ তাড়িয়ে দিচ্ছেন। তুরফা কিছু বলল না। পূর্ব পেইং বেডে বসলো, ফাঁকা আপাতত দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পরে পূর্ব চলে গেল। তুরফা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন থেকে তার সঙ্গে কোনো কথা হয়নি। তুরফা মায়ের হাত ধরে বলল, তাড়াতাড়ি সুস্থ হও আম্মু। তুমি ঠিক না থাকলে সব ব্যাঠিক হয়ে যায়। গালে চেপে ধরলো। তৎক্ষণাৎ আবারও পূর্ব এলো, হাতে অনেক কিছু। পলিব্যাগগুলো তুরফাকে দিয়ে বলল, এগুলো খাবেন। রোগী সেবা করতে করতে আবার অসুস্থ হয়ে যাবেন না। তুরফা বিরক্তি প্রকাশ করে বলল, আপনি এখনো যাচ্ছেন না? নি। পূর্ব অধল প্রস্তাব করলো, আমার উপস্থিতিতে বোধহয় খুশি দিচ্ছেন না আপনাকে। জি, ঠিক ধরেছেন। পূর্ব গা দুলিয়ে বলল, কিছু করার নেই। তুরফা সঙ্গে সঙ্গে তাকালো। কিছু করার নেই মানে? আপনার পুরো গোষ্ঠী এমন। মা নানি কম ছিল, এখন আপনি এসে পড়েছেন। পূর্ব ধীরভাবে বলল, তুরফা, আমার গোষ্ঠীর মধ্যে আপনিও অন্তর্ভুক্ত। মোটেও নন, বহুত আগেই আমার বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। তুরফা দাঁড়ালো, মুখোমুখি হলো। সত্যি করে বলুন, কোনো উদ্দেশ্য ফলো করেছেন? মোটেও ফলো করছি না। আপনার আপনারা আমাদের আত্মীয়। তুফা বিরক্ত হলো, প্লিজ বন্ধ করুন। আত্মীয়তা দেখাতে আসবেন না। পূর্ব মুখে হাত দিল। ছি, কি বলছেন? আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জাহান্নামী। তুরফা তাচ্ছিল্য কণ্ঠে বলল, আমাদের জীবনকে জাহান্নাম বানিয়েছেন, আবার ছিন্নকারীর কথাও বলছেন। আমারই ভুল। মিথ্যেবাদী মানুষের কাছে সত্য জানতে চাইছি। পূর্ব ঠোক যুগল ভিজিয়ে নিল। আপনারা আমাদের উপর খুব ক্ষোভ, তাই না? তুরফা উত্তর দিল না। পূর্ব অপেক্ষা করলো, কিন্তু পেল না। দীর্ঘশ্বাস নিয়ে বলল, যাক চলি। আমার উপস্থিতি অস্বস্তি আপনার দীর্ঘ না হোক। পরক্ষণে যাওয়ার আগে হেসে বলল, তবে অভ্যাসে রাখুন, অস্বস্তি আবার আসবে। স্বস্তিকে বোঝানো যতক্ষণ সম্ভব। তুরফা কপালে ভাঁজ পড়ল। কি বলতে চায়? পূর্ব আবার আসবে? হঠাৎ কেন এত আন্তরিক? নিশ্চয় ফুপু পাঠিয়েছে। মা ঠিক বলেছিল, এসব মানুষের ভেতরে প্যাঁচের শেষ নেই। তপ্ত শ্বাস ফেলল তুরফা। হিসিয়ে বিড়বিড় করলো, আত্মীয়তা অবশ্যই পালন করবে, খুব ভালোভাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। পাওয়ারিল পরবর্তী গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা। গল্প নিশীথয়ন চলবে।